চায়ের কাপে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আলোচনার ঝড় তুলতে এখন খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হতে পারে গণভোট। তবে সেই গণভোটটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরে নাকি নির্বাচনের সময়, সে নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে। তার পাশাপাশি এই আলোচনায় আরেকটু নতুন সংযোজন হতে পারে সেফ এক্সিট ইস্যু। কি হচ্ছে, কি হতে যাচ্ছে বা কি বা ঘটছে, তার সকল ক্রমেই জটিল থেকে জটিলতর প্রশ্নের সমাধান করব আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটি নির্ধারণ করেছি রাজনীতি, গণভোট এবং সেফ এক্সিট। আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করব এবং আজকে আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ববি হাজ্জাজ, চেয়ারম্যান এনডিএম। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবেন ডক্টর আহমদ আব্দুল কাদের, মহাসচিব খেলাফত মজলিস। তিনি আসা মাত্রই আমরা হয়তো আরও বড় পরিসরে আলোচনার সুযোগ পাবো। যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমরা আলোচনা করব রাজনীতি, গণভোট, সেফ এক্সিট নিয়ে, শুরুতেই আমি একটু শাহিন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের বাস্তবতায় গণভোটের অবস্থানটা আসলে কোথায় বা কি অবস্থায় রয়েছে? আপনি দেখেন বাংলাদেশে ঐতিহাসিকভাবে কিন্তু গণভোট হয়েছে, এমন না যেটা প্রথমবার হবে। আপনি দেখেন যে যখন তাহলে রাজনৈতিক দলগুলো কেন বারবার বলে যে বাংলাদেশের মানুষ গণভোটে অভ্যস্ত না? আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ছিলেন তখন কিন্তু একটা প্রশ্নে আপনার গণভোট হয়েছিল এবং সেই গণভোটের ভিত্তিতে কিন্তু পরবর্তীতে আপনার নতুন একটা গভর্নমেন্ট ফর্ম হয় এবং পরবর্তীতে এসে আবার ইলেকশন হয়। তো সুতরাং আপনি দেখেন যে এই গণভোট কিন্তু বাংলাদেশের কালচারে নতুন না। গণভোটের মাধ্যমে বাংলাদেশের অনেক ধরনের প্রশ্নের সমাধান হয়েছিল এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সাস্টেইন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে গণভোট করেন, এই গণভোটের পরবর্তীতে বাংলাদেশের মানুষ কিন্তু একজন ভালো শাসক পেয়েছেন এবং সেখান থেকে বিএনপি উঠে আসছে। পরবর্তীতে এসে আপনি দেখেন এখন যে আলোচনা হচ্ছে, এই আলোচনায় বর্তমানে বিএনপি কিন্তু গণভোটের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা বিশ্বাস করি এবং তারা একমত হবেন। এনসিপির কিন্তু দাবি ছিল গণভোটের মাধ্যমে জুলাই চার্টার বাস্তবায়ন করা এবং সেই দাবির প্রেক্ষিতে এখন ঐক্যমত কমিশনে অনেকগুলো দল একমত পোষণ করতেছেন যে না, গণভোটটা হতে পারে। এখন আপনার প্রশ্ন হলো, এই গণভোট কি জাতীয় নির্বাচনের সাথে হতে পারে না ভিন্ন হতে পারে? আমরা মনে করি এটা সেই প্রশ্ন পরে আসছে, তার আগে একটু ববি হাজ্জাজ আপনার কাছ থেকে জেনে নিই যে আসলে গণভোটটা কখন হওয়া উচিত। আমরা অবশ্যই মুজাহিদ আপনার কথাটাও শুনবো, কিন্তু আপনার কাছ থেকে একটু আগে শুনে নিই কোন সময় গণভোট হওয়া উচিত। প্রথমে রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনি অ্যাডভোকেট শাহিন এবং নিউজ 24-এর সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। গণভোট বাংলাদেশের ইতিহাসে এক্স্যাক্টলি 3বার হয়েছে এবং 77, 85 এবং 91। জি, এক্স্যাক্টলি 3বার হয়েছে। তৃতীয়টা বাদ দিয়ে বাকি দুটোর সম্বন্ধে আজকেও যারা গণভোট চাওয়ার কথা বলছেন তারা সবসময় নিন্দনীয় কথাই বলেছেন। এগেন, আমি সবগুলোকে নিন্দনীয় মনে করি না, সেটা ইস্যু না। গণভোট আপনার যেই প্র্যাকটিসটা গণভোটের প্র্যাকটিসটা হলো খুব সিম্পল, যে সিঙ্গল কনস্টিটিউশনালি গুরুত্বপূর্ণ ইস্যু, বাট সিঙ্গল কনস্টিটিউশনালি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি জনগণের কাছে তাদের ম্যান্ডেট নিতে ডিরেক্টলি যাবেন। এই জায়গায় হলো রেফারেন্ডাম বা গণভোট। এবং এখানে কনস্টিটিউশনাল ইস্যু এমনও হতে পারে যেটা কনস্টিটিউশনের বেসিক প্রিন্সিপালকে চেঞ্জ করার কোনো আলোচনা এসেছে, তখনও আপনার যেতে হবে এগেন আইনগত, মোরালি, এখনো আইনগত সব জায়গায় আমরা এটা করি না, বাট মোরালি একটা প্রয়োজনীয়তা আছে ডিরেক্টলি জনগণের কাছে যেতে গণভোটে। আজকে যে আলোচনা শুরু হয়েছে এটা না। সো মনে করেন 77-এর গণভোট যখন হয়েছিল, সেটা হয়েছিল 75 to 77, যে এগেন এক্সট্রিম ইমার্জেন্সি সার্কামস্ট্যান্সেস একটা সরকার এসেছিল, সেই সরকারের আয়ত্তে যে অর্ডিন্যান্সগুলো পাস করা হয়েছিল সেগুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে বাস্তবায়ন হয়েছে, আইনগত করা হয়েছে। তারপর যে পার্লামেন্টারি নির্বাচন, সব নির্বাচন হয়েছে। 85-তে সিমিলার একটা পদ্ধতি শুরু হয়েছিল, করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা আরো বেশি প্রশ্নবিদ্ধ ছিল। 90-তে এসে 91-তে এসে 90 ওই নির্বাচনের গণ অভ্যুত্থানের পর নতুন করে প্রশ্ন উঠেছিল যে আমরা আপনার ওই যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম যেটা 74-এ করা হয়েছিল সেটা থেকে আমরা ফেরত যাবো কিনা। 12th অ্যামেন্ডমেন্ট, এই 12th অ্যামেন্ডমেন্টের জন্য আরেকবার করে গণভোট হয়েছে, যে কারণ এগেন নির্বাচন একভাবে হবে, তাহলে জনগণের কাছ থেকে নিতে হবে। সে সবগুলো কিন্তু সিঙ্গল ইস্যু।
আজকে যখন গণভোটের কথা বলা হচ্ছে, আজকে এই যে গত মাসের পর মাস ধরে ঐক্যমত কমিশনে এনসিপি আছে, এনডিএম আছে, মানে আমার দল আছে, বিএনপি, জামাতে ইসলাম, কাদের ভাই আসবেন, উনার দল, সব দলই আছে এই আলোচনায়। 30টির মতো বা তারও বেশি। জি জি জি, এখানে আরো প্রবলেম আছে, এই 30টি কেন, অন্য কেউ না কেন, বা এই 30 সবাই কেন, বাট সেটাই শোনা। যে আলোচনার যে জায়গায় আসছি, যে মাসের পর মাস চলে যাবার পর, এবং এই যে এনসিপি থেকে যারা যাচ্ছেন বা কাদের ভাই যাচ্ছেন বা আমার দল থেকে যারা যাচ্ছেন, তারা আমরা ধরেই নিচ্ছি দেশের একদম প্রিমিয়াম রাজনৈতিক নেতৃত্ব। প্রিমিয়াম রাজনৈতিক নেতৃত্ব মানে তারা জ্ঞানে গুণে অনেক সমৃদ্ধ। জ্ঞানে গুণে অনেক সমৃদ্ধ থাকার পরও আপনি দেখবেন গত কয়েক মাস ধরে যখন এই আলোচনাগুলো চলছে, বারংবার ঐক্যমত কমিশনের মাধ্যমেও বা তাদের তরফ থেকেও অনেক কিছুর বারবার করে এক্সপ্লেইন করতে হয়েছে। এই যে দেশের বরেণ্য, এগেন তাদের কোনো দোষ না ভাই, সবাই সবকিছু এক্সপার্ট না তো। আমি অনেক কিছুতে শিক্ষিত হতে পারি, কিন্তু আমি ডাক্তারের কাছে একটা কিছু জানতে গেলে আমি ডাক্তারকে 15টা প্রশ্ন জিজ্ঞেস করি, কারণ আমি তো জানি না ভাই, তাহলে তো ডাক্তারের কাছে যেতেই হতো না। সো এই যে মাসের পর মাস ধরে যে এক্সপ্লেইন করতে হয়েছে, এগুলো মাত্র 166টি ইস্যু। এখন ইস্যুগুলো আরো বেশি সংখ্যায় দাঁড়িয়েছে। আপনি এতগুলো ইস্যু নিয়ে গণভোটে জনগণের কাছে যদি দিতে চান, তাহলে এইটাকে পরিষ্কার ভাষায় কি বলা যেতে পারে আমি জানি না ভাই, বাট এটাকে ন্যায্য, ন্যায়, ফেয়ার বলা যেতে পারে না। আপনি ডিরেক্ট একটা আলোচনায় আসতেই পারেন, হ্যাঁ, যে কিন্তু মূল আলোচনার বিষয়বস্তুটা তো ছিল গণভোটটা হবে জুলাই সনদের বাস্তবায়ন আসলে কিভাবে হবে। দেখেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যদি আসে, এবং এটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, বাই দ্য ওয়ে, রোববারের আলোচনায় অলরেডি ডিসাইডেড হয়ে গেছে যে আগামী নির্বাচনে দুটো ব্যালট থাকবে। একটা ব্যালট হলো পার্লামেন্টারি নির্বাচনের জন্য, একটা ব্যালট হলো এই গণভোটের। সেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, কিন্তু এটার আলোচ্য বিষয় না, এটা অলরেডি ডিসাইডেড। বাট যে ডিসাইডেড হওয়ার পরও এটার রিজনিংটার পিছনে আমি কথা বলছি, যে এই যে পার্লামেন্টারি নির্বাচনটা হবে অক্টোবরের 15 তারিখে, যে আলোচনা সো ফার হয়েছে যে 15 তারিখ হয়তো আমরা সবাই এটাতে সিগনেচার করব। সো আমাদের সবার এগ্রিমেন্ট যে আমরা সবাই এই সনদে এগ্রিড, আমরা সবাই বাস্তবায়ন করব। তাহলে সবাই যদি আমরা এগ্রিডই হয়ে গেলাম, আলাদা করে আবার গণভোটের প্রয়োজনটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, গণভোট দিলেন, গণভোটের লিগাল, যেহেতু শাহিন সাহেব বসে আছেন, ওনার রাজনৈতিক পরিচয় নয়, ওনার বাইরে উনি একটা আইনজীবী এবং উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের। সো উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আইনের পেশার তরফ থেকে। সো উনি হয়তো আরেকটু ভালোভাবে এটার আপনার আইনি বিশ্লেষণ দিতে পারবেন। কিন্তু এই যে কোনো কিছুর একটা লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাস্তবায়ন হতে হবে। পার্লামেন্টারি নির্বাচনে কিভাবে হচ্ছে, কি লিগাল ফ্রেমওয়ার্ক, সবকিছু আমরা জানি। এই গণভোটটা আলাদা করে, যারা অলরেডি সাইন করেছে তাদের আলাদা করে পার্লামেন্টে যাওয়ার পর কিভাবে, কোন লিগাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে তাদেরকে জোর করতে পারে এটা বাস্তবায়ন করার জন্য, এটা এখনো পরিষ্কার না। শিওর নিশ্চয়ই পরিষ্কার কিছু আসবে। সো ঠিক আছে, বাট এটা অলরেডি মীমাংসিত ইস্যু। গণভোটটা যে এই সনদটা দিল কিনা, যদিও আমার কাছে মনে হয় তবুও এটা ফেয়ার হবে না, বিকজ সনদে অনেক ইস্যুজ আছে। জি, আপনার কাছে আসবো মুজাহিদ, একটু আপনার কাছে আসে। আপনি বলতে শুরু করেছিলেন সেই সময় যে আসলে গণভোটটা আসলে কখন হবে, নির্বাচনের আগে হবে, পরে হবে, নাকি নির্বাচনের সময় হবে। যদিও ববি হাজাজ বললেন যে এটা প্রায় সিদ্ধান্ত হয়ে গেছে যে নির্বাচনের সময় হতে পারে। তো সেক্ষেত্রে আসলে জামাত ইসলাম তো বলছে নির্বাচনের আগেই তারা গণভোট চায়, এবং জনগণের যে রায় বা জনরায় যেটি, সেটিকে আসলে তারা মেনে নিতেও প্রস্তুত আছেন। এখানে ববি হাজাজ ভাইয়ের সাথে একটু কথা তার প্রসঙ্গে আসি। সেটা হলো এগ্রিমেন্ট হওয়ার পরেও সবাই যখন স্বাক্ষর করবে 15ই অক্টোবর, তারপরেও কেন গণভোট দরকার? আসলে বাংলাদেশের রাজনীতিতেও আপনার অবিশ্বাস দোলাচল এখানে আসি, সবসময় আসে। সুতরাং যখন দেখা যাচ্ছে যে সবাই এগ্রিমেন্টে স্বাক্ষর করলো, স্বাক্ষর করার পরবর্তীতে গিয়ে যদি বাস্তবায়ন না হয় বা বাংলাদেশের জনগণ যদি ভিন্ন কিছু মনে করে কিনা, এটা যাচাইয়ের জন্য গণভোটটা দরকার। এবং এই গণভোটের মাধ্যমে মানুষের কিন্তু সম্পূর্ণ বাংলাদেশের জনগণের কনসেনসাস এখানে চলে আসলো, যে জনগণ এখানে কি মনে করে। সবাই সর্বসম্মতভাবে জনগণও এটার পক্ষে মত দিলেন। সেকেন্ড বিষয়, আপনি যে প্রশ্নটা করলেন যে গণভোটটা আগে দরকার নাকি ইলেকশনের সাথে হতে পারে। এখন বাংলাদেশের বর্তমান সামনের যে ইলেকশন, আমরা সম্ভাব্য যে ইলেকশনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে যদি এটা হয় সেটা হতে পারে। কিন্তু আমাদের এনসিপির দাবি ছিল যে গণভোট হয়ে সংস্কার হবে, গণভোট হবে, জুলাই চার্টার হবে, তারপরে নির্বাচন হবে। আমাদের একটা দাবি এরকম ছিল। কিন্তু সেখান থেকে কিন্তু এনসিপি আবার এই কথাও বলেছে যে আগামী নির্বাচনের সাথেও গণভোটটা হতে পারে। সুতরাং আমরা মনে করি যদি এ ধরনের সিদ্ধান্ত সমস্ত রাজনৈতিক দল মিলে নেওয়া হয় যে আগামী নির্বাচনের সাথে, জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোটটা হবে, সেটা হতে পারে। এটা এনসিপির পক্ষ থেকে এই কথাটা আগেও বলা হয়েছিল, বা তার আগেও যদি গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় আমাদের এতে কোনো দ্বিমত নেই, এটা আমরা মনে করি। বাট গণভোটটা হওয়াটা খুব জরুরি। কারণ হলো, আপনি দেখেন 1977 সালে যে গণভোট হয়েছিল, শুধুমাত্র একটা প্রশ্নে গণভোট হয়েছিল যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আস্থা রাখে কিনা, বা তার যে গৃহীত নীতিগুলো জনগণ চায় কিনা।
এই একটা প্রশ্নে গণভোট হয়েছিল এবং গণভোটের মাধ্যমে কিন্তু মানুষজন বিপুলভাবে সাড়া দিয়েছে এবং মানুষজন মনে করছেন যে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু রাইটলি তিনি এগিয়ে যাচ্ছেন, কাজ করতেছেন দেশের স্বার্থে, এবং এই গণভোটের কারণে তার কিন্তু মানুষের মধ্যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছিল। আমরা মনে করি এই জুলাই চার্টারটা যদি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন হয়, সব দেশের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে এটা বাস্তবায়ন হলে এটা বেশি আরো বেশি অংশগ্রহণমূলক হলো এটা আর কি। জি, ধন্যবাদ। ববি হাজাজ, একটু আপনার কাছে এবার আবার ফিরবো। সেটি হলো যে বাংলাদেশের ইতিহাসে যে 3বার গণভোট হয়েছে, মুজাহিদ যেরকম বললেন যে বিশ্বাস অবিশ্বাসের একটি বিষয় আছে, সেটির জন্য গণভোট প্রয়োজন, আস্থার জন্য প্রয়োজন, এবং জনরায়ের যে বিষয়টি সেটির কথাও তিনি বলেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে 3বার গণভোট হয়েছে, কোনোবারই না ভোট কিন্তু জয়ী হয়নি, এবং সারা পৃথিবীতে না ভোট জয়ী হওয়ার নজির একেবারেই কম। আমি যদি সর্বশেষ 2003 সাল পর্যন্ত যে 154টি গণভোট হয়েছে সেই হিসাবে যদি বলি, সেখানে অনলি 26% ভোটের ক্ষেত্রে দেখা গেছে যে না ভোট জয়ী হয়েছে। তো এই যে না ভোট যে জয়ী হলো না বা হয় না, এটি কি আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা, বা এটি আসলে যেই সরকার বা যাদের অধীনে এই গণভোট অনুষ্ঠিত হয় তাদেরই আসলে চাওয়াটাকেই আসলে বাস্তব রূপ দেবে কিনা, আপনি কি মনে করেন? জি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি জাস্ট একটা ছোট্ট একটু এডিশন দিয়ে নিই। অ্যাডভোকেট শাহিন সাহেব, আপনি মুজাহিদ বলছেন, আমি শাহিন বলছি কারণ ওনার ডাকনাম সাহেব একটু কনফিউশন হতে পারে। অ্যাডভোকেট শাহিন সাহেব যেহেতু উনি একজন বিজ্ঞ আইনজীবী এবং খুব ভালো চেম্বারের সাথে উনি অনেক বছর জড়িত ছিলেন, এখন উনি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তার জন্য আমি বললাম যে আইনি ব্যাখ্যাটা কিভাবে হতে পারে এটা হয়তো উনি আরেকটু বিশ্লেষণ করে জানাতে পারলে ভালো হয়। প্রয়োজনীয়তা যেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে, এটার আর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করে লাভ নাই, এটা ডিসাইডেড হয়ে গেছে, সবাই ডিসাইড করেছে। আমার দল থেকেও আমরা হ্যাঁ ভোট দিয়েছি, ইন দ্য সেন্স যে আমরা রাজি হয়েছি, এনসিপি রাজি হয়েছে, সবাই রাজি হয়ে গেছে। সো বেসিক্যালি এটা এখন ডান। বাকি কাদের ভাই রাজি হয়েছেন কিনা কাদের ভাই একটু পরে জানাবেন। এখন যেটা আসেন, আপনি যেটা বলছেন, একটা রেফারেন্ডামে যখন কোনো একটা ইস্যু যায়, একটা বড় ধরনের পাবলিক প্রেশার থাকে, সেটা যাবার জন্যই যায়। সো এইটা একটা বড় কারণ আছে যে কারণে বেশিরভাগ রেফারেন্ডাম হ্যাঁ ভোটে জয়যুক্ত হয়েছে। কিন্তু আবার এই রেফারেন্ডামের ইতিহাসও যদি আপনি দেখেন, যে আপনি একটা 154টা রেফারেন্ডামের কথা বললেন, এগেন আমি রাষ্ট্রবিজ্ঞানী, তাই বলে যে সব রেফারেন্ডাম মুখস্থ করে রেখেছে তা না, বাট রেফারেন্ডামগুলো যেটা হয় বেসিক সিস্টেমই এটা যে সিম্পল ইস্যুতে হয়, ডিরেক্ট ইস্যুতে হয়। যেমন এই যে শাহিন সাহেব পরিষ্কার করলেন, অ্যাডভোকেট শাহিন পরিষ্কার করলেন, 77-এ প্রেসিডেন্সিয়াল কনফিডেন্স গণভোট ছিল। এগেন 75 থেকে 77 যা যা প্রোক্লেমেশন হয়েছে, যা যা অর্ডিন্যান্সেস হয়েছে, এটাতে ওভারঅল প্রেসিডেন্সিয়াল কনফিডেন্স আছে কিনা, প্রেসিডেন্সিয়াল কনফিডেন্স। সো জিয়াউর রহমান সাহেবের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেতৃত্বে কনফিডেন্স আছে কিনা, এবং এই 2 বছর যা কিছু হয়েছে এটাতে কনফিডেন্স আছে কিনা, এটা জাস্ট হ্যাঁ ভোট। আপনি এরকম সিম্পল একটা জিনিস দেন যে আপনারা এটা চান কিনা, একটা হ্যাঁ ভোট। আমি যেটা বলছিলাম যে এখন যেটাতে রেফারেন্ডামে আনার কথা হচ্ছে, এবং এটা ডিসাইডেড, যদিও সেটা আলোচনার দরকার নেই, বাট তবুও জাস্ট যেহেতু আপনি তুললেন বলে আমি আলোচনা করছি, যে এতগুলো কমপ্লিকেটেড ইস্যুজে আজ পর্যন্ত বিশ্বের কোথাও এফেক্টিভ রেফারেন্ডাম হয় নাই। এটা হয় না। আপনি এটা বলতে পারেন যে নতুন কনস্টিটিউশন হবে, এটা নিয়ে রেফারেন্ডাম, এখন এটা রেফারেন্ডাম হবে না। কেন রেফারেন্ডাম হবে না? কারণ এখানে আইনি জটিলতা অনেক আছে। তাও যে করতে চাইলে করা যাবে না তা না, আইনি জটিলতা কারেন্ট ইন্টারিম সরকারেও আছে, কিন্তু আমাদের প্রয়োজনও নাই, যেটা মেইন যেটা আর্গুমেন্ট আমাদের ছিল। অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশ কিন্তু এই বিষয়ে গণভোট করেছে ইতোপূর্বে, এই তাদের নিজেদের সংবিধানে পরিবর্তন আনার জন্য তারা গণভোটের আয়োজন করেছে। ইভেন আমি যদি আপনাকে বলি, সুইজারল্যান্ড কিন্তু মানে পৃথিবীতে সবচেয়ে বেশি গণভোট করেছে, এবং এখন পর্যন্ত খুব যদি ভুল না করে থেকে 700-র বেশি বা 700-র কাছাকাছি গণভোট তারা করেছে। যাই হোক, আমরা আপনার আলোচনায় আসবো। কোনো চেঞ্জ করতে হলে তখন একটা মোরাল অব্লিগেশন আছে ডিরেক্ট গণভোটে যাওয়া, দ্যাটস দ্য বেসিক প্রিন্সিপল অফ দ্য কনস্টিটিউশন, সেখানে যদি চেঞ্জ আনতে হয়। জি, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনাকে স্বাগত আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। একটু আপনার কাছে আসি যে বাংলাদেশের বাস্তবতা গণভোট, এবং বিশেষ করে বাংলাদেশে যে এখন পর্যন্ত 3বার গণভোট হয়েছে, প্রত্যেকবারই হ্যাঁ ভোট জয়ী হয়েছে। তো সেখানে কি আপনি কি মনে করেন যে আসলে জনগণের মূল তাদের চাওয়াটাই প্রতিফলিত হয়েছে, নাকি সরকারের চাওয়া প্রতিফলিত হয়েছে? গণভোট বাই ডেফিনেশন জনগণের চাওয়া, এবং জনগণের উইলকে জানার সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে গণভোট। বাকিগুলো ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট। কাজে আমরা মনে করি যে এইবার যে জনভোটের কথা বলা হচ্ছে, এটা জাতিসংঘের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটবে বলে আশা করছি আমরা। যদিও অপশন দুটি আছে, না হ্যাঁ, তা আমরা আশা করছি, যেহেতু যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি জাতিসংঘ তৈরি হয়েছে, এটা কিন্তু জনগণের প্রত্যাশার আলোকে করা হয়েছে, কিন্তু মনে রাখতে হবে। আমরা অনেক তর্ক বিতর্ক করে শেষ পর্যন্ত একমত হয়েছি যে এটা করা প্রয়োজন, যাদের জন্য স্বার্থের প্রয়োজন,
দেশের স্বার্থে প্রয়োজন, কাজে এটা জনগণের প্রত্যাশা অনুযায়ী করা হয়। তারপর আমরা চাচ্ছি যে আইনগত ভিত্তি এবং ভিত্তির চূড়ান্ত রূপ হচ্ছে জনগণের সমর্থন জ্ঞাপন। আমি আশা করছি যে এই গণভোট জনগণ হাবাচক সমর্থন জ্ঞাপন করবে। খেলাফত মজলিস কোন সময় গণভোট চায়? এটি কি নির্বাচনের আগে না নির্বাচনের সময়? এখানে আমাদের প্রথম দাবি ছিল যে আমরা সাইন করার 2 মাসের মধ্যে গণভোট করা প্রয়োজন। তারপর ঐক্যমতের স্বার্থে সবাই মিলে যা ঠিক করবে আমরা একমত হব, এর আমাদের স্ট্যান্ড। দলীয় স্ট্যান্ড ছিল সাইন করার 2 মাস পরেই করতে হবে। এরপর সবাই মিলে, যেহেতু এর আগে গণভোটের ব্যাপারে অনেকে বিরোধিতা করছিলেন, তারা আলহামদুলিল্লাহ গত মিটিংয়ে সবাই একমত হয়েছে যে গণভোট করা প্রয়োজন। জি, আমি একটু তিনজনের কাছ থেকে একটি বিষয়ে মতামত নিতে চাই। সারা পৃথিবীতেই গণভোট নিয়ে একটি ফিলোসফি আছে। সেই ফিলোসফিটা এরকম যে আসলে সরকার যখন যেটা চায় বা যেটা বাস্তবায়ন করতে চায় সেটার উপরে তারা গণভোট দিতে পারে, এবং বিশেষ করে যেহেতু এই ভোটের সব কিছুই আসলে সেই সরকারের অধীনেই হয়ে থাকে, তারা আসলে যেভাবে চান সেভাবেই আসলে তাদের হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, এবং বলা হয় যে আসলে জনগণের দোহাই দিয়ে বা জনগণের কাঁধে বন্দুক রেখে সরকার সেই জায়গা থেকে একটা ম্যান্ডেট নিয়ে নেন যে আসলে আমরা এই কাজটা করেছি, জনরায় নিয়ে করেছি। অ্যাডভোকেট মুজাহিদুল, একটু আমাকে বলবেন যে আসলে বিষয় এই যেই ফিলোসফির কথা বলা হচ্ছে সেটি কি আসলে সত্যি কিনা? আপনার এই প্রশ্নের ব্যতিক্রম বাংলাদেশেই আছে। বাংলাদেশে যে 3টি গণভোট হয়েছে, প্রথমবার গণভোট হয়েছে 1977 সালে আপনার রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কার্যক্রমের উপরে এবং তার উপর আস্থা আছে কিনা। সেকেন্ড টাইম হয়েছে বাংলাদেশে হলো 1985 সালে, যে সামরিক শাসনের যাচাইয়ের জন্য গণভোট হয়েছে, এবং থার্ড টাইম হয়েছে 1991 সালে। 91 সালে কিন্তু হয়েছে সাংবিধানিক গণভোট। এই 91 সালের গণভোট এটা কিন্তু সকল দলের চাওয়া ছিল, শুধুমাত্র একটা পক্ষ বা ওই কিন্তু সময়ের তারপরেও সরকার। কিন্তু বিভিন্ন দলের ভেতরে কিন্তু নানা ধরনের তর্ক বিতর্ক ছিল যে আসলে সেই ভোটারের উপস্থিতি এবং কি পরিমাণ মানুষ আসলে সেখানে উপস্থিত আপনার আছে সেটা 91 সালের গণভোট নিয়ে বাংলাদেশে কোনো বিতর্ক নাই। সকল দল ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু এই গণভোটটা মেনে নিয়েছে। সুতরাং বাংলাদেশে আপনি যে বলেন যে ফিলোসফির কথাটা, এই ফিলোসফির দিক থেকে বাংলাদেশের 91 সালের গণভোট কিন্তু ওই ফিলোসফির মধ্যে পড়ে না, ওই দর্শনে এটাকে ফেলানো যাবে না। কারণ বাংলাদেশে এখানে কনসেনসাস ছিল, সবার ঐক্যমত ছিল এখানে। তো এটা আপনি ঠিকই বলছেন অনেকটাই, যে বিভিন্ন দেশের অধিকাংশ যে মতামত হয় বা অধিকাংশ পার্সেন্টেজের দিক থেকে গণভোটগুলো যে সময় যে সরকার থাকে ওই সরকারের মতামত প্রতিফলিত হয়, কিন্তু বাংলাদেশেও এর ব্যতিক্রম আছে। সুতরাং আমি মনে করি এখন যদি গণভোট হয়, সেই গণভোটটা অনেকগুলো বিষয় হতে পারে। এখানে ববি হাজ্জাজ ভাই অত্যন্ত চমৎকার করে বলেছেন যে খুবই শর্ট প্রশ্নে গণভোট হয়, কিন্তু যদি আমরা একটা লং প্রশ্নে বা অনেকগুলো প্রশ্ন নিয়ে গণভোট করতে পারি, যে আপনি নতুন সংবিধান চান কিনা, আপনি জুলাই চার্টারের আইনি ভিত্তি চান কিনা, আপনি বাংলাদেশের সংবিধানের এই ধরনের পরিবর্তন চান কিনা, এগুলো বাংলাদেশে হতে পারে। একটা যে সিস্টেম ছিল না তার মানে এই না যেটা হতে পারে না। বাংলাদেশের মানুষ এখন তো অনেক সচেতন। আপনি দেখেন যে গ্রামে গঞ্জেও এখন একজন রিক্সা চালক, একজন কৃষিজীবী, তিনি কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন। সুতরাং আমরা এই যে গত কয়েকদিন আপনার গ্রাম থেকে এসেছি, মানে গ্রামের একদম ক্ষুদ্র অঞ্চলের বাজারে গিয়েও তাদের যে আলোচনার ডেপথ এবং তারা যে দৈনন্দিন খবর রাখেন এটা বোঝা যায় কিন্তু। সুতরাং আপনি গণভোট দিলে আগের মতো সেই দিন নাই যে শুধু হা ভোট সিল পিটিয়ে নিয়ে যাবে, সেই দিন কিন্তু এখন আর নাই। মানুষজন কিন্তু সচেতন হয়েছে, এবং সেই গত 17 বছরের ভোটের কালচারে কিন্তু আশা করি এখন হবে না যে আপনি মানে মৃত ব্যক্তির ভোট একজনে এসে দিয়ে যাবে, অথবা বাসায় আছেন আপনার ভোট হয়ে গেছে, সেটাও হবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পরিবর্তিত পরিস্থিতিতে আসলে এবারে যে গণভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে বা এরকম একটা সিদ্ধান্ত যেহেতু আসছে, তার মানে নিশ্চয়ই আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মানুষজন অংশগ্রহণ করবেন এবং সঠিক মতামতের প্রতিফলন এখানে ঘটবে। জি, অনেক ধন্যবাদ। এই বিষয়ে আমরা ববি হাজ্জাজ এবং আব্দুল কাদের আপনাদের দুজনের কাছ থেকে মতামত দেবো, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর যখন ফিরবো আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। মধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ চলছে, নিউজ 24 সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24 চলছে। মধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি একটু যেতে চাই আমাদের অতিথি ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে। একটু বলবেন যে বিরতির আগে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যে আসলে এটি মানে গণভোট নিয়ে সারা বিশ্বে একটা ফিলোসফি আছে যে আসলে জনগণকে দেখিয়ে সরকার তার নিজের ম্যান্ডেটটা নিয়ে নিতে চায়, যে আমি এই কাজটা করতে চাই, এই কাজটা জনগণের মাধ্যমে করলাম। বিষয়টি কি আসলে এরকম কিনা? না, ফিলোসফি তো এরকম না। ফিলোসফিক্যালি ধরে নেওয়া হয় যে জনগণের ডাইরেক্ট
সমর্থনটাই প্রমাণ করা হয়। এবং পিপলস উইল এর কথা বলা হচ্ছে, যেটা পপুলার উইল, এটা পাওয়ার চেষ্টা করা হয়। এখন কোনো ক্ষেত্রে ম্যানিপুলেশন হয়নি, সত্য কথা, পরিষ্কার করার জন্যই। এবং শাসক বিশেষ করে আমাদের মধ্যে দেশগুলোতে সেনা শাসকরা এই কাজগুলো করেছে বিভিন্ন সময়। তারা তাদেরকে কিছু ভালো কাজ প্রথম করেছে, এরপরে মতামত চেয়েছে জনগণের, তারা এর সঙ্গে সঙ্গে আবার ভোটটাকে তারা ম্যানিপুলেট করেছে, যে কারণে এটা তারা পেয়ে গেছে হয়তো বা। কিন্তু যেখানে ফ্রি ফেয়ার হয় সেখানে কিন্তু উল্টো রেজাল্ট আসছে, যেমন ব্রেক্সিটের উল্টো রেজাল্ট আসছে, বা ভেনেজুয়েলা যে কথা বললেন। ভেনেজুয়েলাতে 2004 সালের তৎকালীন যে প্রেসিডেন্ট, তাকে আসলে বরখাস্ত করা হবে কিনা সে বিষয়ে আসলে না ভোট জয়যুক্ত হয়েছে, জনগণের চাভেজা মতামত যদি থেকে গিয়েছিলেন, তাহলে কিন্তু এটা ম্যানিপুলেশন কাজ করে না। কিন্তু আমাদের দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, এটা অস্বীকার করা যাবে না। আর আজকের যে গণভোটটার কথা বলা হচ্ছে, এটা কিন্তু গভর্নমেন্টের কোনো ইস্যু না, এটা বেসিক্যালি এটা সমস্ত পরিবার একমত হয়েছে। এবং যে উদ্দেশ্যে করা হচ্ছে, এটা হচ্ছে জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, দেশের স্বার্থে করা হয়েছে। একে ভালো গভর্নমেন্ট গড়ে উঠুক আমরা চাচ্ছি। নতুন বাংলাদেশের প্রশ্ন উঠছে, এই প্রশ্নগুলো সমাধান করার জন্য আজকে সমস্ত সনদ করা হয়েছে, আমরা একমত হয়েছি। কাজে এইটাকে উভয় বলা যাবে না যে ম্যানিপুলেশন, এখানে কোনো পক্ষ নাই যে এই পক্ষটা এটা ম্যানিপুলেট করুক, তার সবার পক্ষ হচ্ছে জনগণের পক্ষে হতে হবে। কেউ যদি ম্যানিপুলেট করতেও চায়, এটা জনগণের পক্ষে হচ্ছে, কিন্তু তার নিজের পক্ষে হচ্ছে না। কারণ এখানে জাতীয় সনদে এমন কিছু বিষয় আছে যেটা হয়তো কোনো পরের পার্টি পাওয়ারে যারা যাবে তারা মনে করে যে আমার জন্য কিছু ঝামেলা করতে পারে, কিন্তু সামগ্রিক অর্থে দেশের স্বার্থ রক্ষা করবে। এই জন্য আমরা মনে করি যে এই ম্যান্ডেটের চাওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, মনে করি এটা ম্যানিপুলেশনের কোনো ইস্যু না, গভর্নমেন্টের কোনো ইস্যু না, এটা জনগণের ইস্যু। জি ধন্যবাদ। আমি একটু আরেকবার অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই। একটু বলবেন যে আপনাদের নাহিদ ইসলাম, তিনি সম্প্রতি একটা টেলিভিশন চ্যানেলে একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে খুব বিস্ফোরক একটা মন্তব্য করেছেন এবং বলেছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে, তারা জনগণের সঙ্গে বা জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে। আসলে কোন উপদেষ্টা, তারা কারা যারা সেফ এক্সিট খুঁজছে? আসলে এটা আমাদের যে সম্মানিত আহ্বায়ক আছেন তিনি বলছেন, তিনি কিন্তু নাম মেনশন করেন নাই। তবে এটা আমরা যারা জনগণ আছি বা রাজনীতিবিদ আছে, আমরা কিন্তু অনেকটাই বুঝতেছি। আপনি দেখেন যে সেই 2024 সালে এই সরকার ফর্ম করার পরেও আগস্ট মাসে এখন পর্যন্ত এই জুলাই চার্টার হলো না। জুলাই সনদ নিয়ে অনেক ধরনের আমরা দেখলাম যে গড়িমসি দেখলাম। তারপরে হলে মানুষের যে প্রত্যাশা পূরণ করার যে বিষয়টা ছিল সেগুলো কিন্তু হয়নি। তো না হওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবেই আমাদের যারা জনগণ আছে বা যারা আমরা রাজনীতিবিদ আছি, তারা কিন্তু আমাদের একই বক্তব্য যে আমরা আসলে এই বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এবং প্রত্যাশা পূরণ না হওয়ার কারণে অনেকে ভিতরে ভিতরে শোনা যাচ্ছে যে তারা সেফ এক্সিট খুঁজতেছেন। এটা নাহিদ ইসলাম সাহেব স্পষ্ট করে বলেছেন। যেহেতু তিনি এই নামগুলো স্পষ্ট করে বলেন নাই, সুতরাং এটা আসলে একজন দলীয় পার্টি লিডার হিসাবে আমিও এটা বলতে পারতেছি না বা বলা ঠিক হচ্ছে না, এবং প্রকাশ্যে এটা বলা ঠিকও না। এটা সময় মতো আমাদের সামনে নামগুলো চলে আসবে। আসলে এনসিপি গঠন হয়নি জুলাই গণঅভ্যুত্থানের পরপরই আসলে আমরা দেখতে পেয়েছি যে অনেক কিছুর বিরুদ্ধে আপনাদের এনসিপির যারা নেতৃবৃন্দ ছিলেন বা তৎকালীন সমন্বয়কবৃন্দ যারা ছিলেন, তারা একেবারেই স্বনামে বা সেই ব্যক্তির নাম উল্লেখ করে তারা অমুককে চায় না, তমুককে চাই, তমুককে সরাই দিতে হবে, এরকম অনেক ধরনের আলোচনা এবং বড় আন্দোলনের ডাক এনসিপিরই নেতৃবৃন্দ যারা সমন্বয়ক ছিলেন তৎকালীন সময় তারা আসলে দিয়েছেন। তো এবারে এইরকম এত বড় একটা ঘটনা যে আসলে উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছেন, তো তাহলে সেখানে কোনো আন্দোলন বা কোনো কিছু সামনে কেন আসলো না? আপনি দেখেন এনসিপি গঠনের আগে অনেকগুলো আলোচনা হয়েছে, কথা হয়েছে, আন্দোলন হয়েছে। আপনি দেখেন সাখাওয়াত সাহেব কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন। তিনি একটি বিস্ফোরক মন্তব্য করার পরে সেখান থেকে তাকে সরিয়ে দিয়ে অন্য একটা মন্ত্রণালয়ে দেওয়া হলো, বা অন্য অনেকগুলো মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এখনও দেওয়া আছে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। কেউ আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার কথা বলতেছেন, কেউ আওয়ামী লীগকে আগামী ইলেকশনে আপনার পুনর্বাসনের কথা বলছেন। তো এই ধরনের বক্তব্যগুলো আমাদের জুলাই স্পিরিটের সাথে যায় না। এই এত বড় এত রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, এত শহীদ হওয়ার পরে, আহত হওয়ার পরে আপনি যদি আবার আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলেন, সুতরাং আপনি সেই উপদেষ্টা বা সেই ব্যক্তিদের কথা তো অবশ্যই আমাদের বিরোধিতা করতে হবে বা তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আপনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, আপনি যদি সেই ফেসিস্ট রেজিমের যারা সুবিধাভোগী তাদেরকে আপনি যদি পুনর্বাসন করতে চান, তাহলে এদের বিরুদ্ধে কথা বলতেই হবে। সেই কথা রাজনৈতিক দল হিসেবে যে কোনো ব্যক্তি বলতে পারে, বাংলাদেশ মানে আমাদের জনগণরা বলতে পারে। তো এনসিপির নেতৃবৃন্দ কিন্তু জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তীতে তারা কিন্তু ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেছে এখন পর্যন্ত, অনেকেই করতেছেন।
আপনি দেখেন জুলাই বিপ্লবের যারা ফেস, এই ফেসগুলো কিন্তু এনসিপিতে বেশি, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন। সুতরাং জুলাই বিপ্লবের স্পিরিটের অ্যাগেনস্টে যখনই কোনো বাধা আসবে, বিপত্তি আসবে বা অন্য কোনো বিষয় বাংলাদেশের বিরুদ্ধে আসবে, তখনই কিন্তু এনসিপির লোকজন প্রতিবাদ আগেই করছেন। আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কিন্তু উদ্যোগটা কে নিয়েছে? শুরুতে কিন্তু এনসিপি উদ্যোগ নিয়েছে। কেন উদ্যোগ নিয়েছিল? কারণ তারা যে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই ফ্যাসিজমের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিরুদ্ধে কিন্তু আন্দোলন এনসিপি শুরু করেছে। তাহলে কি আপনারা এই সেফ এক্সিটের বিরুদ্ধে কি আপনারা অবস্থান নেবেন বা আপনারা কোনো ডাক দেবেন বা কোনো ধরনের কর্মসূচি আন্দোলন কিছু করবেন? যদি এনসিপি দেখতে পায় যে কোনো বাংলাদেশের এই জুলাই বিপ্লবকে বিক্রি করে দিয়ে যদি কোনো উপদেষ্টা সেফ এক্সিটের প্ল্যান করে থাকে বা সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে, এনসিপি সবার আগে প্রতিবাদ করবে এবং আন্দোলনে নামবে। জি, ধন্যবাদ। ববি হাজাজ, একটু আপনার কাছে যাই। উপদেষ্টাদের মধ্যে কারা আসলে সেফ এক্সিট নিচ্ছেন এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন যেটি, আসলে কোন রাজনৈতিক দলের হাত ধরে তারা সেফ এক্সিট নিতে চান? কি মুশকিল প্রশ্ন করলেন। দেখেন, তরুণ একজন রাজনীতিবিদ নতুন এসেছেন, নতুন বলেছেন, যেই সরকারের সাথে সে অতপ্রতভাবে জড়িত ছিল, পজিশনে ছিল, সে হয়তো আবেগী হয়ে একটা কথা বলেছেন। কিভাবে বলেছেন, কি চিন্তা করে বলছেন সেটা আমরা জানি না। সেটা নিয়ে বড় দাগে কোনো আলোচনা করা খুব মুশকিল। তবে এটা সত্যি যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, যেই দায়িত্বে এই তরুণ রাজনীতিবিদও একসময় ছিলেন, অল্প কিছুদিন আগেই ছিলেন, এই সরকারের ভুল ত্রুটি অনেক আছে। ভুল ত্রুটির সাথে আজকাল প্রতিনিয়ত প্রত্যেক দিন নতুন করে পরিষ্কার হচ্ছে যে অনেক অন্যায়ও হয়তো এটার সাথে জড়িত আছে। গত 2-1 দিনেই বোধহয়, আমি এক্স্যাক্টলি খেয়াল নেই কারণ আমি একটু দেশের বাইরে ট্রাভেলিংয়ের মধ্যে ছিলাম, গত 2-1 দিনের ভিতরে মানবজমিনেও বড় করে একটা খবর এসেছিল যে আপনার ওই পোস্ট পজিশনের বাণিজ্য রিলেটেড অনেক বড় অঙ্কের টাকা রিলেটেড খবর এসেছিল। এবং এটা উপদেষ্টা মাহফুজও সেটা নিয়ে কথা বলেছেন এবং জামায়াত বিএনপি নেতারা কাড়াকাড়ি করে তারা এই নিয়োগ বাণিজ্য বা না দেখেন, জামাত বিএনপির নেতারা বা এনডিএম এনসিপির নেতারা বললে তো হবে না। যদিও আমি অনেকেই বলেন এনসিপির সাথে হয়তো সরকারের একটা আলাদা সম্পর্ক আছে, সেটা ভিন্ন কথা। রাজনৈতিক দল তারা সরকারে নাই। আপনি এনসিপিকে যেটাই বলেন না কেন, এনসিপি সরকার পরিচালনা করে না ভাই। আপনি বিএনপি, জামাত, আমার দল, ভাই কাদের ভাইয়ের দল, যেটাই বলেন না কেন, এরা কেউ সরকার পরিচালনা করে না। সরকার যারা পরিচালনা করে তারা সরকার পরিচালনার দায়িত্বে আছে। সরকার পরিচালনার দায়িত্বে থেকে আপনি যদি বলেন যে, যেমন এই যে গত কিছুদিন হয়েছে আমি দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত লোকজনরা কথা বলা শুরু করেছেন যে আমলাতন্ত্র তাদেরকে সহযোগিতা করছে না, আমলারা তাদেরকে সহযোগিতা করছে না। কিভাবে করবে ভাই? গত 14 মাস যখন ছিলেন তখন আপনারা আমলাতন্ত্রের বদল কি এনেছেন? আমি দোসরদের কি চেঞ্জ করেছেন? আর যতগুলো চেঞ্জ করেছেন, ধরে ধরে যারা আছেন তাদেরকে একটু ধরা শুরু করেন যে ধরে ধরে যতগুলো চেঞ্জ করেছে, সেক্রেটারি চেঞ্জ হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি সেক্রেটারি চেঞ্জ হয়েছে, বড় বড় প্রতিষ্ঠানের ডিজি চেঞ্জ হয়েছে, এগুলোতে কত বড় বড় বাণিজ্য হয়েছে। 5, 10, 20 থেকে 300 কোটি টাকার বাণিজ্য পর্যন্ত পজিশন দেওয়ার জন্য হয়েছে। এগেন আমি বড় দাগে কারো নাম বলতে পারবো না কারণ আমার কাছে ভাই প্রুফ নাই। মানবজমিনের কাছে একটা পার্টিকুলার প্রুফ ছিল, তারা পার্টিকুলার একটা রিপোর্ট করেছে। তো এই যে এইগুলো যখন করেছেন তখন হিসাব করে করেন নাই। আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি প্রুফ নিয়ে কথা বলছি না, বাট আমার একটা ভয় আছে, আমার একটা বড় দাগে আমার একটা ভয় আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন চলে যাবে নির্বাচনের পর, যখন নতুন নির্বাচিত সরকার আসবে, সেই নির্বাচিত সরকারে কাদের ভাই দায়িত্বে থাকুক, অ্যাডভোকেট শাহীন দায়িত্বে থাকেন, আমি থাকি বা আমরা সবাই সম্মিলিতভাবে থাকি, সেই সরকার যদি একটা প্রপার ফাইন্যান্সিয়াল অডিট করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আজকে যারা আছেন তাদের উপরে, প্রত্যেকটা জেলে থাকবে। এটা আমি পার্সোনাল কনফিডেন্স থেকে আপনাকে বলছি। জি, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই সেফ এক্সিট বিষয়ক আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24-এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান। আমি এবারে একটু আমাদের অতিথি ডক্টর আহমদ আব্দুল কাদের আপনার কাছে আসতে চাই। নেগোসিয়েশন ইস্যুতে কথা হচ্ছিল এবং সেফ এক্সিট ইস্যুতে কথা হচ্ছিল। সেফ এক্সিট যদি আসলে উপদেষ্টা নিতে চান তাহলে আসলে কোন সব রাজনৈতিক দলের হাত ধরে সেফ এক্সিট নেবেন, নাকি আসলে বিদেশি কোনো বন্ধু তাদের সহায়তা করবে? আসলে এই যে প্রশ্নটা তুলছেন আপনারা, সেফ এক্সিট হবে কেন? এখন যদি ব্যক্তিভাবে কেউ এমন কাজ করে থাকে যে উনি যেটা বললেন যে পরে অডিট করা হলে পরে উনি ফেসে যাবেন, যদি কেউ করে থাকে, আমি বলছি না করছে, তাহলে এই জন্য প্রযোজ্য হতে আমি মনে করি না। ওভারঅল
আমাদের উপদেষ্টারা এই কাজটা করেছেন আমি মনে করি না। এটা কেউ মনে করতে আমি মনে করি না। এখন সেফ একটা এক্সিট তারা চাচ্ছে। এখন কোন দলের হাত ধরে এক্সিট নেবে এটা তো আমার বলার বিষয় না, ওনারা চিন্তা করবেন কারা তাদেরকে সেভ এক্সিট কাকে দেওয়া হয়, সে ঝামেলা করেছে এখন তাকে চলে যেতে হবে। আমি তো মনে করছি না এটা। তার দায়িত্ব ছিল নির্বাচন করার ব্যবস্থা করা, তাই যদি করতে পারে ঠিকমতো, নির্বাচন ঠিকমতো হয় তাহলে তারা নো প্রবলেম, কোনো প্রবলেম দেখি না। তাদের যে তিনটা বিষয় তাদের ম্যান্ডেট, একটা হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে সংস্কারের ব্যবস্থা করা, আরেকটা হচ্ছে নির্বাচন। এবং তা ইতিমধ্যে বিচারটা শুরু হয়েছে এবং কিছু দৃশ্যমান হচ্ছে, এবং সংস্কারের ব্যাপারটা মোটামুটি ফাইনাল পর্যায়ে আসছে। আমরা আশা করি গণভোটের মাধ্যমে যে চূড়ান্ত হয়ে যায় ব্যাপারটা, তাহলে এই ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে থাকছে নির্বাচনটা। নির্বাচন নিয়ে যদি আমাদের কিছু প্রশ্ন আছে যে লেভেল ফ্লেম ঠিকমতো হচ্ছে কি না, বা আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কাম্যমানে আছে কিনা, এটা প্রশ্ন আছে, বা কেউ ভোট কেন্দ্র দখল করতে পারবে কিনা, এটা প্রশ্ন আছে। তারপরে আমি মনে করি যদি এই দুটি কাজ ঠিকমতো হয়ে যায় তাহলে আমার মনে হয় যে নির্বাচনটা নিয়ে অত ঝামেলা হবে না। তারপরও ঝামেলা তারা করবেন না, ঝামেলা দলগুলো করতে পারে। তাদের দায়িত্ব হচ্ছে এগুলোকে ম্যানেজ করা, কাউকে ফেভার করা নয়, কাউকে বিরোধিতা করা নয়। তাদের কাজ হচ্ছে নিউট্রাল পয়েন্ট থেকে তারা এটাকে ম্যানেজ করবেন, যাতে সবাই বুঝে যে এটা যেভাবে আমাদের উপদেষ্টা বলছেন উচ্চময় পরিবেশে নির্বাচন হবে, পৃথিবীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, এটা তো বললে হবে না, এটা কার্যত ব্যবস্থা কাজে আসলে প্রমাণ দিতে হবে। আমরা চাচ্ছি যে কার্য যদি করতে পারেন, নির্বাচন কমিশন বলি, আইনশৃঙ্খলা বাহিনী বলি বা অন্যান্য বাহিনী বলবে, তারা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আমরা আশা করছি ভালো নির্বাচন হবে। জি, আমরা একটু সবার কাছ থেকে খুব সংক্ষেপে একটু শুনে নিতে চাই, আমরা একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। অ্যাডভোকেট মোজাহিদুল একটু বলবেন যে এনসিপি সর্বশেষ আসলে কি মধ্যমপন্থী দলগুলোর সঙ্গে জোটে যাবে, নাকি গণ অধিকার পরিষদ বা আরো কিছু দলের সঙ্গে একসঙ্গে জোটে যাবে, এবং সেটা নির্বাচনী জোট হবে কিনা? আপনি সংক্ষেপে বলতে হবে, আমাদের সময় হ্যাঁ, একদম কম। ইতিমধ্যেই বাংলাদেশে বিভিন্ন ধরনের জোটের কথা মানে এখানে আলোচনা হচ্ছে। এখানে গণ অধিকারের সাথে আমাদের আলোচনা হচ্ছিল, কিন্তু আপাতত আমরা যতটুকু তথ্য পাচ্ছি বা আলোচনা হচ্ছে তাতে মনে হচ্ছে যে গণ অধিকারের সাথে এই মানে একীভূত হওয়া কার্যকর হবে না, তবে নির্বাচনী জোট হতে পারে। সেটা বাংলাদেশে এখন পর্যন্ত নির্বাচনী জোট হওয়ার আলোচনা কিন্তু শুরু হয়নি। আপনি দেখেন এখন কিন্তু শুধুমাত্র সবার মনোযোগ ঐক্যমত কমিশনের দিকে, এবং কিভাবে নির্বাচনটা করা যায়, কিভাবে আপনার গণভোট করা যায়। তো এখন আগামী 1 মাসের মধ্যে আপনি দেখবেন যে নির্বাচনী জোটের মেরুকরণ শুরু হয়ে যাবে, এবং সেই নির্বাচনী মেরুকরণে এখানে বিএনপি জামাত দুইটা দল আছে, বড় দল, পাশাপাশি অন্যান্য অনেকগুলো ছোট দল আছে। আমাদের এনসিপির পক্ষ থেকে অনেকগুলো জোটের অনেকগুলো দলের সাথে আলোচনা হচ্ছে। আলোচনার প্রেক্ষিতে আপনি দেখবেন যে খুব শীঘ্রই আশা করি অনেকগুলো জোট আত্মপ্রকাশ করবে, এবং সেটা বিএনপির সাথেও হতে পারে, অথবা অন্যান্য যে দলগুলো আছে সেখানেও হতে পারে। আমি মনে করি বাংলাদেশের কার্যকর নির্বাচনের জন্য ছোট ছোট দলগুলো যদি ঐক্যবদ্ধভাবে বড় দলের সাথে নির্বাচনের জোট করে, এটা বোধহয় কার্যকর জোট হিসেবে গণ্য হবে, এবং বাংলাদেশের মানুষ এর সুফলও পাবে। অনেক ধন্যবাদ। এনডিএম কি বিএনপির সঙ্গে সর্বশেষ নির্বাচনী জোটেই যাচ্ছে কিনা, বা জোটে চলে গেছে এটা কিনা? জোটটা অলরেডি ডিসাইড, আমি জানি না। আসলে অনেক সময় অনেক ধরনের আলোচনা আমরা নিজেরাও মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে শুনে একটু একটু বিভ্রান্তি হই, বিকজ আমরা অনেক আগে থেকে সেট করা যে যুগপৎ আন্দোলনে আমরা যারা একত্রিত ছিলাম, আমরা সবাই তারপরের নির্বাচনে জোট হিসেবে একত্রিত যাব। এবং এর ভেতরে গত বেশ কয়েক মাস ধরে জোট হিসেবে আমরা কিভাবে কার্যকরী হব, আমাদের কাদের কত ক্যান্ডিডেটস আছে, কি আছে, এগুলো সব নিয়ে আপনার অফিসিয়াল আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে। এই আলোচনাটা এখন অলমোস্ট শেষের দিকে। সেখানে কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না যে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন সবাই একত্রিত জোট হিসেবে যাচ্ছে। এর ভিতরে নিশ্চয়ই যুগপৎ আন্দোলন ছিলেন, কিন্তু এখন এই জোটে থাকতে চান না, এরকম কেউ বেরিয়ে যেতেই পারেন, বাট যুগপৎ আন্দোলনের জোট। আচ্ছা, একটু একদম সংক্ষেপে একটু আব্দুল কাদের একটু আপনার কাছ থেকে শুনি। বিএনপির সঙ্গে আপনাদের 22 বছর ঐক্য ছিল, 2021 সালে সেটা শেষ হয়েছে। অভিজ্ঞতা কেমন ছিল, ভালো না খারাপ, এক কথা একটু শুনি। এটা এখানে পাবলিকলি বলার বিষয় তো না, ভালো মন্দ মিলিয়ে যাচ্ছে, ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা আছে। আচ্ছা, এই কথাটা আপনাকে জিজ্ঞেস করার মূল কারণ হচ্ছে ববি হাজার, আপনারা তো বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে বেশ কয়েক বছর ধরে আছেন, শেষমেশ কি আবার বিএনপি আপনাদের কেউ ছেড়ে চলে যাবে কিনা? কোনো কিছুর কোনো গ্যারান্টি নেই ভাই, বাস্তবতা এটাই যে যতক্ষণ পর্যন্ত হয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আপনি জানেন না। আপাতত আমরা আলোচনায় আছি, এবং অফিসিয়াল প্রপার আলোচনায় আছি যে আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব। আমরা আশাবাদী যে সেইভাবে নির্বাচনটা হবে, নাও হতে পারে। নাথিংস ডান টিল ইটস ডান। সো
এইটাই বাস্তবতা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। এবং আজকে আমরা একটা চমৎকার বিষয় আলোচনা করেছি, গণভোট, সেফ এক্সিট এবং রাজনীতি, এই তিনটি বিষয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছি। এবং মূল যে বিষয়টি শেষ করব, আমরা শেষ করবার আগে বলতে চাই সেটি হলো যে জনগণ আসলে মূল যে তার রায় সেটি আসলে দিয়েই রেখেছে। জনগণ গণতন্ত্রের পক্ষে, জনগণ সুবিচারের পক্ষে, জনগণ স্বাধীনভাবে মতামত প্রকাশের পক্ষে। এবং জনগণের জন্য সেই নতুন করে যেই রায়টি, সেটি হয়তো জুলাই সনদের বাস্তবতা, সেটি হয়তো নির্বাচন, সেটি হয়তো গণতন্ত্র উত্তরণের পথ বা পুনরুদ্ধারের পথ, সেগুলো নিয়ে হতে পারে। কিন্তু তারপরেও আসলে স্বাধীন সার্বভৌমত্বের জায়গায় বাংলাদেশের কোনো আপোষ নেই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। শুভরাত্রি।